পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মী বন্ধুগণ এবং পথচারী ভাই ও বোনেরা যারা শুনছেন, সবাইকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্র কমিটির পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিবাদন। বন্ধুগণ, আপনারা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন যে ঠিক 63 বছর আগে আমাদের যারা পূর্বসূরি রয়েছেন তারা কি দারুণ এক সংগ্রামের গল্প তারা রচনা করে গিয়েছিলেন। সেই দিন ওই স্বৈরাচারী আইয়ুব সরকার কিভাবে করে এখানে শিক্ষাকে সংকোচন করার জন্য, শিক্ষাকে একটা পণ্যের মোড়কে মানুষের সামনে হাজির করার জন্য তার যে শরীফ কমিশন করেছিলেন, আমরা দেখেছি সেই শরীফ কমিশন কিভাবে করে তারা এই যে এখানে সর্বজনের যে শিক্ষা, যে এখানে মানুষের যে একদম সর্বজনীন শিক্ষা, সেটাকে কিভাবে করে সংকুচিত করে শিক্ষাকে মুষ্টিমেয় ধনিক শ্রেণীর, মুষ্টিমেয় ধনির কাছে শিক্ষাকে একটি পণ্য হিসেবে হাজির করেছিল। আমরা এও দেখেছিলাম একটা স্বৈরাচারী ব্যবস্থাকে বহাল করার জন্য, একটা অন্যায্য ব্যবস্থাকে বহাল করার জন্য ওই স্বৈরাচারী আইয়ুব কিভাবে করে শিক্ষাকে একটা সাম্প্রদায়িক মোড়কেও হাজির করেছিল। বন্ধুগণ, তার বিপরীতে সেই সময় ছাত্র সমাজ, এখানকার অপরাপর বিভিন্ন শ্রমজীবী মানুষ, অন্যান্য নাগরিক জনতাকে সাথে নিয়ে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। তারই প্রেক্ষিতে 17 সেপ্টেম্বর 1962 সালের 17 সেপ্টেম্বর যে সর্বাত্মক ছাত্র ধর্মঘট, সেই সর্বাত্মক ছাত্র ধর্মঘটের একটা পর্যায়ে সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে করে শহীদ হতে হয় আমাদের সেই লড়াকু যোদ্ধাদের, সে বাবুল মোস্তফা ওয়াজিউল্লাহদের। বন্ধুগণ, আমরা সেই বাবুল মোস্তফা ওয়াজিউল্লাহ সহ, সুন্দর আলী সহ যারা শহীদ হয়েছেন সেই 62 শিক্ষা আন্দোলনে, আমাদের সমাবেশের পক্ষ থেকে আমরা সশ্রদ্ধ লাল সালাম জানাই আমরা। বন্ধুগণ, আপনারা জানবেন এই যে 62 সালের যে শিক্ষা আন্দোলন আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা অন্যতম সোপান হিসেবে সামনে এসেছিল, যার কারণে সেই সময় যে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, ছাত্র সংগ্রাম পরিষদ দাবি করেছিল যে শিক্ষাকে হতে হবে সর্বজনীন, শিক্ষাকে হতে হবে বৈষম্যহীন। এবং সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে 69-এ গণঅভ্যুত্থান সংগঠিত হয় এবং তারই ধারাবাহিকতায় আমাদের যে 9 মাসের যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, জনযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। বন্ধুগণ, আমাদের আকাঙ্ক্ষার জায়গা ছিল যে শিক্ষাটা হবে সবার, শিক্ষার আর্থিক দায়িত্ব নেবে রাষ্ট্র। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এখানে প্রথম যে শিক্ষানীতি প্রণয়ন হয় মুজিব সরকারের হাত ধরে, সেই শিক্ষানীতি থেকে শুরু করে আজকে পর্যন্ত এই 55 বছর ধরে এখানকার শাসক শ্রেণী এই শিক্ষাকে নিয়ে ব্যবসা করেছেন। এখানে শিক্ষাকে কিভাবে করে, এখানে এই যে পূর্ববর্তী বক্তারা বলেছেন কিভাবে করে আলু পটলের মতো করে শিক্ষাকে তারা দেখেছেন। এবং আপনারা জানবেন বন্ধুগণ যে আজকে আমাদের যে সারা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠান, তার 85% শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধুগণ, আমরা বলেছি যে শিক্ষাটা আসলে কেন দরকার। শিক্ষাটা দরকার হয় যে আমরা যে একটা সমাজে বাস করি, সেই সমাজের যে উৎপাদন, মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমার যে উৎপাদনটুকু লাগে বেঁচে থাকার জন্য, সেই উৎপাদন করার জন্যই আমার শিক্ষা প্রয়োজন। অর্থাৎ আমার এখানে লাগে বস্তুগত উৎপাদন, আমার লাগে ভাবগত উৎপাদন। তাহলে সমাজের প্রয়োজনে যদি আমাকে উৎপাদন করতে হয়, তাহলে সেই শিক্ষার, সেই উৎপাদনের জন্যই যদি শিক্ষা হয়, তাহলে সেই শিক্ষার দায়িত্ব এখানে সমাজকেই নিতে হবে। এবং সেই সমাজের দায়িত্বটা মূর্তভাবে করে দেখে, তার একটা দৃষ্টিভঙ্গির কিন্তু প্রতিফলন ঘটে। এখানে পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে এখানে বারংবার এখানে যে শিক্ষার বাজেট, সেই শিক্ষার বাজেট জিডিপির হচ্ছে যে 6% বরাদ্দ থাকতে হয় এবং সেটা দাঁড়ায় জাতীয় বাজেটের অন্তত 25%। ফলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং শিক্ষার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব যে রাষ্ট্রকে নিতে হবে, এই কথা আমরা বারংবার বলে এসেছি। বন্ধুগণ, আজকে আপনারা জানবেন শুধু শিক্ষার সর্বজনের অধিকার নয়, শিক্ষার উপর যে একটা সাম্প্রদায়িক আক্রমণ, নানান ধরনের সাম্প্রদায়িক আক্রমণ কিন্তু আমরা বিগত সময়ে দেখছি, বর্তমান সময়ে দেখছি। আপনারা জানেন যে ওই যে শরীফ কমিশন করেছিল, সেই শরীফ কমিশনে যেভাবে ছিল আইয়ুব সরকারের যে অন্যায্য একটা অন্যায় শাসন ব্যবস্থা। অর্থাৎ আমরা দেখি যে বিভিন্ন
বিভিন্ন সময়, ইতিহাসের বিভিন্ন সময় যখন কোনো স্বৈরাচারী সরকার আবির্ভূত হয়, তার এই অন্যায় শাসনকে বহাল করার জন্য তারা নানানভাবে মানুষের যে ধর্মীয় অনুভূতি, সেই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর জন্য নানান যে সাম্প্রদায়িক যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো গ্রহণ করে। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি